হরমুজ প্রণালী খুলতে আজকের মধ্যে চুক্তি দাবি ট্রাম্পের। ইরান ওমান আলোচনায় অগ্রগতি। ইরান যুদ্ধে ৩ মাসে তেল কোম্পানিগুলো মুনাফা $93 বিলিয়ন। ন্যায্য কর দিতে বাধ্য করার দাবি পরিবেশবাদীদের। ইউক্রেনের রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ১৭। আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছি আমি সারিকা তাবাসসুম। হরমুজ প্রণালী খুলে দিতে আজকের মধ্যে চুক্তি সই হতে পারে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দাবি করেছেন। এদিকে সম্ভাব্য সমঝোতার দিকে এগুচ্ছে ইরান ও ওমান, যার আওতায় ইরানের নিয়ন্ত্রিত নৌপথ দিয়ে জাহাজ পারস্য উপসাগরে প্রবেশ করবে। বের হবে ওমানের নিয়ন্ত্রিত নৌপথ দিয়ে, নেওয়া হবে ফি। মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী উত্তেজনার মধ্যে যেন খানিকটা আশার আলো দেখাচ্ছে কূটনীতি। হরমুজ প্রণালী ফের খুলে দিতে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরানের আলোচনায় হয়েছে ইতিবাচক অগ্রগতি। দুই পক্ষ থেকেই দেয়া হয়েছে এমন বার্তা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, সমঝোতার পথে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, খুব শিগগিরই হতে পারে চুক্তি। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে একই সুরে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনা ব্যর্থ হলে ইরানে কঠোর আঘাত হানার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আশা করি খুব শিগগিরই হরমুজ প্রণালী খুলে যাবে, আর যদি তা না হয় তাহলে ইরানের ওপর কঠোর হামলা চালানো হবে। আমরা ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু তাদের অনুরোধেই আলোচনায় বসতে চেয়েছি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরান মাস্কটের আলোচনা নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এবারের আলোচনার লক্ষ্য হরমুজ প্রণালীর মধ্য দিয়ে একটি নতুন নৌপথ তৈরি করা, যাতে জাহাজ চলাচল নিরাপদ হয়। একই সঙ্গে উপকূলীয় দেশ হিসেবে ইরানের অধিকারও যেন সুরক্ষিত থাকে। প্রস্তাবিত সমঝোতায় 60 দিনের জন্য হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার পরিকল্পনা রয়েছে। এই সময়ে যুদ্ধবিরতি ধরে রাখা ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও নতুন করে আলোচনার পথ খোলা রাখার চেষ্টা চলছে। আলোচনায় ইতিবাচক বার্তার প্রভাব পড়েছে বিশ্বের জ্বালানি বাজারেও। যুদ্ধ পরিস্থিতিতে ব্যারেল প্রতি $100 উপর উঠে যাওয়া অপরিশোধিত জ্বালানির দাম নেমেছে ৭৯.৩৬ মার্কিন ডলারে। হরমুজ প্রণালী খুলে গেলে বিশ্ব বাজারে তেল সরবরাহ বাড়বে, প্রত্যাশা বিনিয়োগকারীদের। কূটনৈতিক আলোচনায় আশার আলো দেখা গেলেও লোহিত সাগরে বাড়ছে উত্তেজনা। ইয়েমেনের পশ্চিম উপকূলের কাছে হামলার শিকার হয়েছে ভারতীয় পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ। ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটি ডুবে গেলেও 14 জন নাবিককে জীবিত উদ্ধার করেছে ইয়েমেনের কোস্টগার্ড। এর মধ্যে 13 জনই ভারতীয়। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে দিল্লি। তবে বিশেষজ্ঞরা বলছেন, হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে এখনও বড় বাধা রয়ে গেছে। ইরান সমুদ্র পথটিতে নিজেদের নিরাপত্তা ও তদারকি বাড়াতে চাইলেও যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জলপথে অবাধ নৌ চলাচলের নীতিতে অটল। এই মতপার্থক্যই এখন সমঝোতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাখি জেসমিন, চ্যানেল 24। ইসরায়েলের আগ্রাসনে গত ৩ বছর ধরে গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা ছিল ১১২টি মরদেহ। কথিত যুদ্ধবিরতিতে সেসব মরদেহের অবশিষ্টাংশ বের করা হয়েছে। গাজার দেইর আল বালায় গণজানাজায় বিদায় জানানো হয় তাদের। এ সময় রচিত হয় হৃদয় ভাঙা এক উপাখ্যান। প্রায় ৩ বছর পর শেষ বিদায়। একটি নয়, দুটি নয়, সারিবদ্ধভাবে রাখা ১১২টি কফিন। এর মধ্যে কোনোটি শিশুর, কোনোটি মার, কোনোটি প্রবীণের। দীর্ঘ অপেক্ষার পর অন্তত তাদের শেষ বিদায় জানালেন স্বজনরা। মঙ্গলবার মধ্য দের আল বালাতে অনুষ্ঠিত হয় গাজা যুদ্ধের অন্যতম বড় গণজানাজা। ফিলিস্তিনের পতাকায় মোড়ানো কফিনগুলো ঘিরে কান্নায় ভেঙে পড়েন শত শত মানুষ। নামাজ শেষে ধ্বংসস্তূপে ঘেরা সড়ক পেরিয়ে মরদেহগুলো দাফনের জন্য নিয়ে যাওয়া হয় কাছের কবরস্থানে। আজ আমরা শতাধিক শহীদের শেষ বিদায়ের শোক মিছিল করছি। এটি এমন এক হৃদয় বিদারক দৃশ্য যা সত্যি ইতিহাসে, এমনকি ফিলিস্তিনির ইতিহাসেও আগে কখনো লেখা হয়নি। আমরা এমন সব মরদেহের কথা বলছি যেগুলো দীর্ঘদিন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল এবং পচে গলে যাওয়ার পর সিভিল ডিফেন্সের সদস্যরা অত্যন্ত কঠিন ও মর্মান্তিক পরিস্থিতিতে সেগুলো উদ্ধার করেছেন।
2023 সালের 22 নভেম্বর গাজা সিটির সাবরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছিলেন তারা। সেদিন একটি আবাসিক ব্লকে চালানো হামলায় প্রাণ হারান 300 জনের বেশি মানুষ। তাদের অধিকাংশই একই বর্ধিত পরিবারের সদস্য ছিলেন। টানা হামলা ও নিরাপত্তা ঝুঁকির কারণে তখন মাত্র কয়েক ডজন মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল। বাকিরা থেকে যান ধ্বংসস্তূপের নিচেই। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর উদ্ধারকর্মীরা সীমিত সুযোগ পান ধ্বংসস্তূপে তল্লাশি চালানোর। প্রায় 17 দিনের অভিযানে সম্প্রতি উদ্ধার করা হয় চাপা পড়ে থাকা আরও 112টি মরদেহ। ওই হামলায় এখনও 157 জন নিখোঁজ আছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। পুরো গাজা জুড়ে এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অন্তত 7,400 মানুষ। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজা উপত্যকায় দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা এখন কার্যত স্থবির। হামাস বলছে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ছাড়া নিরস্ত্রীকরণ সম্ভব নয়। অন্যদিকে ইসরায়েল বলছে হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত হবে না সেনা প্রত্যাহার। 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 73,000। বাস্তুচ্যুত উপত্যকার অধিকাংশ বাসিন্দা। রাখি জেসমিন, চ্যানেল 24। ইরান যুদ্ধের জেরে 3 মাসে তেল কোম্পানিগুলো মুনাফা করেছে $93 বিলিয়ন। এক বছরের ব্যবধানে তাদের লাভের অঙ্ক প্রায় দ্বিগুণ হয়েছে। সবচেয়ে বেশি মুনাফা করেছে সৌদি আরামকো। বিশ্ব যখন জলবায়ুর বিরূপ পরিবর্তনের মুখোমুখি, মানুষ খাচ্ছে উচ্চ জ্বালানি ব্যয়ে, তখন বড় তেল কোম্পানিগুলোর মুনাফা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশবাদীরা। দাবি উঠেছে এসব কোম্পানিকে ন্যায্য কর দিতে বাধ্য করতে হবে। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, এ বাংলা প্রবাদের আক্ষরিক চিত্রায়ন যেন দেখা গেল বৃহৎ 8 তেল কোম্পানিগুলোর মুনাফায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যাচ্ছে ইরান যুদ্ধ শুরুর পর এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে সৌদি আরামকো, বিপি, শেল, ইকুইনর, টোটাল এনার্জিস, এনি, শেভরন এবং এক্সন মোবিল, এই 8 কোম্পানিগুলোর সম্মিলিত মুনাফা দাঁড়িয়েছে প্রায় $93 বিলিয়ন। গেল বছর একই সময় তাদের মুনাফা ছিল $50 বিলিয়নেরও কম, অর্থাৎ এক বছরের ব্যবধানে তাদের লাভ প্রায় দ্বিগুণ হয়েছে। হিসাব অনুযায়ী এই সময় কোম্পানিগুলো প্রতি মিনিটে গড়ে $7 লাখ বেশি মুনাফা করেছে। সবচেয়ে লাভ করেছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো। এরপর আছে এক্সন মোবিল, শেরভন ও শেল। শেরবন ও এক্সন মোবিলের বিপুল মুনাফার সমালোচনা করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন ইরান যুদ্ধের সুযোগ নিয়ে কোম্পানিগুলো অতিরিক্ত লাভ করেছে এবং প্রয়োজনে সেই লাভ জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। পরিবেশবাদী সংগঠনগুলো বলছে বিশ্ব যখন দাবানল খরা ও উচ্চ জ্বালানি ব্যয়ের সঙ্গে লড়ছে, তখন বড় তেল কোম্পানিগুলো মানুষের দুর্ভোগকে মুনাফায় পরিণত করছে। জলবায়ু বিপর্যয়ের ক্ষতিপূরণে এসব কোম্পানিগুলোকে ন্যায্য কর দিতে বাধ্য করার সময় এসেছে। জলবায়ু বিশেষজ্ঞদের মতে জীবাশ্ম জ্বালানি ব্যবহার বৈশ্বিক উষ্ণায়নকে আরও ত্বরান্বিত করছে। এই গ্রীষ্মে ইউরোপে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহে প্রায় 20,000 মানুষের মৃত্যু হয়েছে। এশিয়া মুখোমুখি হয়েছে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার। ঋতু সাহা, চ্যানেল 24। মরক্কো থেকে সেউতায় আসা 72,000 অভিবাসন প্রত্যাশীর মধ্যে 70,000 জনকেই নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, জানিয়েছেন স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে মার্লাস্কা। আরও জানান, সমুদ্র পাড়ি দেওয়ার সময় স্পেনের সীমান্ত অংশে 75 ও মরক্কোর সীমান্তে মৃত্যু হয়েছে 11 জনের। এদিকে মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সেউতায় অভিবাসী সংকট মোকাবিলায় স্পেন সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রশংসা করেছে ইইউ। বৈঠকে সভাপতিত্ব করেন আয়ারল্যান্ডের আইনমন্ত্রী জিম ও'ক্যালাহান। এ সময় অভিবাসন সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ ইউরোপীয় পদক্ষেপের তাগিদ দেন তিনি। সেই সাথে স্পেনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সেউতার অভিবাসী সংকট মোকাবেলায় স্পেনের ভূমিকা নিয়ে ইউরোপের বেশ কয়েকটি দেশ উদ্বেগ জানানোর পর বৈঠকটি ডাকা হয়। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশেপাশের এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত
17 জন নিহত হয়েছেন, আহত অন্তত 27 জন। বুধবার মধ্যরাতে চালানো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি আবাসিক ভবন ও বেসামরিক স্থাপনা। হামলার পর বিস্ফোরণে বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। ধ্বংস হওয়া ভবনে আটকে থাকাদের উদ্ধারে চলছে অভিযান। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের চেষ্টা করলেও কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এদিকে ভয়াবহ এই হামলার পর পশ্চিমা মিত্রদের কাছে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শক্তিশালী এল নিনোর প্রভাবে আগামী বছরের শেষ নাগাদ বিশ্বের ঝুঁকিপূর্ণ অঞ্চলে আরও প্রায় 4,90,00,000 মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। এতে সংকটে থাকা মানুষের মোট সংখ্যা বেড়ে 27,40,00,000-এ পৌঁছানোর আশঙ্কা রয়েছে। WFPর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এবার অত্যন্ত শক্তিশালী এল নিনো হওয়ার সম্ভাবনা 81%। এর ফলে দক্ষিণ আফ্রিকা, মধ্য আমেরিকা, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া সহ বিভিন্ন অঞ্চলে খরা, অনিয়মিত বৃষ্টি ও বন্যার ঝুঁকি বাড়তে পারে, যা কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তাকে আরও দুর্বল করবে। তবে সংস্থাটি বলছে, পূর্বাভাসে এখনও কিছু অনিশ্চয়তা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় এখন থেকেই সরকার ও মানবিক সহায়তা সংস্থাগুলোকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে WFP। ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। এ উপলক্ষে বীর শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ ATM রকিবুল হক। গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ পরিবার ও আহতদের দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় কল্যাণ নিশ্চিতের আহ্বান জানান রাষ্ট্রদূত। প্রবাসীদের অবদানের প্রশংসা করে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান তিনি। বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের ওমরা যাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব। ভিসা ফির সাথে প্রদান করতে হবে প্রতিদিনের খাবারের টাকা। ভালো খাবার আর বিভিন্ন অনিয়ম দূর করতেই এমন উদ্যোগ। সৌদি আরবে ওমরা করতে যাওয়া ব্যক্তিদের মানতে হবে নতুন একটি নিয়ম। এখন থেকে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও মিশরের ওমরা যাত্রীদের প্রতিদিনের খাবারের জন্য জমা দিতে হবে বাড়তি রিয়াল। বাধ্যতামূলক জনপ্রতি লাগবে 20 সৌদি রিয়াল। এই অর্থ সরাসরি ওমরা ভিসার মোট ফির সঙ্গে যুক্ত করা হবে। 14 আগস্ট সম্ভাব্য 1 রবিউল আউয়াল থেকে এই নিয়ম কার্যকর হবে। এতে ওমরা যাত্রীদের থাকা, যাতায়াত এবং খাওয়ার ব্যবস্থা একটি অ্যাপের মাধ্যমে পরিচালনা করা হবে। নতুন ব্যবস্থাপনায় ওমরা যাত্রীদের হোটেল বুকিং, পরিবহন, খাবার সহ বিভিন্ন সেবা একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সমন্বয় করা হবে। এই উদ্যোগের অংশ হিসেবে মক্কা ও মদিনার প্রায় 10,000 রেস্তোরাঁকে নুসুক অ্যাপের সঙ্গে যুক্ত করা হয়েছে। প্রতিটি ওমরা যাত্রীর ভিসার সঙ্গে একটি স্বতন্ত্র কোড যুক্ত থাকবে। ওই কোড ব্যবহার করে অনুমোদিত খাবারের দোকান ও রেস্তোরাঁ থেকে খাবার সংগ্রহ করা যাবে। ওমরা যাত্রীদের জন্য ভালো মানের খাবার নিশ্চিত করতে এবং অনিয়ম দূর করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে নতুন নিয়মে বাংলাদেশ থেকে ওমরা করার ক্ষেত্রে কিছুটা বাড়তি অর্থের খরচ হতে পারে। সৌদি কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের পর নতুন করে প্যাকেজ পর্যালোচনা করছে বাংলাদেশ, পাকিস্তান সহ সংশ্লিষ্ট দেশের ট্রাভেল এজেন্সিগুলো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। স্পেসএক্সের নিয়ন্ত্রণহীন রকেটের বিশাল অংশ তীব্র গতিতে চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়েছে। এ ঘটনা পর্যবেক্ষণ করে নাসা সহ এবং বিশ্বের অন্য জ্যোতির্বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী প্রায় 4,000 কেজি ওজনের এবং 5 তলা ভবনের সমান দৈর্ঘ্যের এই রকেটের অংশটি প্রতি সেকেন্ডে প্রায় 2.43 কিলোমিটার গতিতে চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়ে। সংঘর্ষে লিপ্ত অংশটি স্পেসএক্সের ফ্যালকন 9 রকেটের ওপরের অংশ। গেল বছর একটি আন্তর্জাতিক চন্দ্রাভিযানের অংশ হিসেবে 2 চন্দ্রযান ও গবেষণার সরঞ্জাম মহাকাশে পাঠাতে রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল। ইতালির রোমে আয়োজন হতে যাচ্ছে বৈশাখী মেলা 1433।
3 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাপা, প্রতীক হাসান সহ অনেকে। আয়োজন ঘিরে প্রবাসীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সজীব আহমেদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ইতালিতে সবচেয়ে বড় বৈশাখী মেলা আয়োজনের তোড়জোড় শুরু করেছে প্রবাসী বাংলাদেশিরা। আগামী 9, 10 ও 11 আগস্ট রোমে অনুষ্ঠিত হতে যাচ্ছে 3 দিন ব্যাপী বর্ণাঢ্য বৈশাখী মেলা 1433। আয়োজক কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির দাবি, প্রবাসীদের সবচেয়ে বড় মিলন মেলা ঘটাবে এই আয়োজন। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন স্থানীয় প্রবাসী সহ বাংলাদেশের তারকা শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন দেশের জনপ্রিয় শিল্পী কনক চাপা, প্রতীক হাসান, সিথি সাহা সহ আরো অনেকে। আপনারাও নিশ্চয়ই থাকবেন, আসছেন তো? থাকবে দেশীয় পণ্যের স্টল, ঐতিহ্যবাহী বাংলা খাবারের ব্যবস্থা। শিশুদের বিনোদনের জন্য রাখা হচ্ছে বিশেষ জোন। বিশাল এই আয়োজনের সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে শেষ বলে জানান আয়োজকরা। নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। সীমিত সংখ্যক স্টলের বরাদ্দ নিয়ে চলছে তোড়জোড়। এই 3 দিনব্যাপী মেলায় থাকছে দেশ বিদেশের জনপ্রিয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা। এর সাথে সাথে বাংকার থাকবে, রেস্টুরেন্ট থাকবে, সবকিছু থাকবে। আপনারা আনন্দ উপভোগ করবেন। পরিবার, পরিজন, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আসবেন। এই ভেন্যুতে লালন্তিনা সকলের পরিচিত একটা ভেন্যু। আয়োজন ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। প্রবাসীরা বলছেন, বিদেশের মাটিতে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির এমন আয়োজন তাদের একত্রিত হওয়ার বড় উপলক্ষ। প্রবাসী বেড়ে ওঠা নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ এমন আয়োজন। পুরা রোম শহরের সমস্ত বাঙালিরা আসবেন, এটা খুবই একটা আনন্দের জিনিস। রোমে অবস্থিত সামাজিক সংগঠনগুলি সকলে উপস্থিত থাকবো। আমরা সার্বিক সহযোগিতায় থাকবো তাদের সাথে। এই অনুষ্ঠানে যারা স্পন্সর করতে চান তারা যেন আমাদের সাথে যোগাযোগ করেন। পরিবার নিয়ে উপস্থিত থাকবেন, আপনাদের আমন্ত্রণ রইল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। সাথে থাকার জন্য ধন্যবাদ।